হ্যালো ভিউয়ার্স, কাছে দূরে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে টেন্স নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ভিউয়ার্স, প্রতিটা টেন্সকে যেহেতু চার ভাগে ভাগ করা যায়, তো প্রেজেন্ট টেন্স তো চার প্রকার। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা কি দেওয়া যেতে পারে? প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা এমন দেওয়া যেতে পারে, সংজ্ঞাটা সাধারণত বইতে এভাবে পাওয়া যায় না। আমার এই সংজ্ঞা, আমার স্ট্রাকচার, আমার চেনার পদ্ধতি এগুলো তোমরা বইয়ে বিস্তারিত পাবো না। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা দেওয়া যেতে পারে, যেহেতু চার প্রকার সেক্ষেত্রে চার প্রকার ফুটিয়ে তুলতে হবে। তো কি দেওয়া যেতে পারে? বর্তমানে কোনো কাজ সংগঠিত হয়, হচ্ছে, হয়েছে বা সময় ধরে হচ্ছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমান কালে কোনো কাজ সংগঠিত হয়, এই সংগঠিত কথাটা আমি ওখানে লিখিনি, কারণ আমার একটু শর্ট করে লেখা লাগে, নাহলে পুরোটা তুলতে পারি না। বর্তমান কালে কোনো কাজ সংগঠিত হয়, এই হয় যেটা এটা হচ্ছে ইনডেফিনিট, হচ্ছে বা চলছে এটা হচ্ছে কন্টিনিউয়াস, হয়েছে এটা হচ্ছে পারফেক্ট, বা কোনো সময় ধরে হচ্ছে বা চলছে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এমন বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। এগুলো প্রেজেন্ট টেন্স চারটেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, হয়, হচ্ছে, হয়েছে, সময় ধরে হচ্ছে। আচ্ছা, এবার আসো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। আমাদের প্রথমে আসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এর সংজ্ঞাটা কি হতে পারে? ওই একটার ভিতর চারটেই আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা হবে বর্তমান কালে কোনো কাজ সংঘটিত হয়, শুধু হয়। বর্তমান কালে কোনো কাজ সংঘটিত হয় এমন বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। গেল সংজ্ঞা। এবার আসো এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। আমরা বুঝবো কি করে যে এটা এই টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার পদ্ধতি দুটো। 1 নং চেনার পদ্ধতি হচ্ছে, দেখো এই প্রেজেন্ট ইন পিআইটি অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার পদ্ধতি কি? 1 নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়ার শেষে একার অথবা রস্যিকার থাকে। আমি এখানে 1 নং কথাটা আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি। এখানে যেহেতু আমি চারটা টেন্স সংক্ষেপে আলোচনা করব, তো এখানে বিস্তারিত লেখা হয়নি। তো চেনার পদ্ধতি যেহেতু দুইটা, প্রথম চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদের শেষে একার অথবা রস্যিকার থাকবে। দেখো ভিউয়ার্স, আমরা বানান করে লিখি আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, ওকার, 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 এগুলোতে আমরা বানান করে লিখি। এর ভিতর থেকে যদি এই একার অথবা রস্যিকার থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই হচ্ছে একটা চেনার পদ্ধতি। যেমন একার দিয়ে একটা বলি, সে বই পড়ে। দেখো ক্রিয়াপদের শেষে পড়ে, ক্রিয়াপদের শেষে একার আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আমি লোকটাকে চিনি, চিনি, ক্রিয়াপদের শেষে রস্যিকার আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, দ্বিতীয় চেনার পদ্ধতিটা হচ্ছে কি? যে দেখো আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মোট অক্ষর হচ্ছে 50টা। এর ভিতর থেকে যদি এই অক্ষরগুলো থাকে, কি কি? র, র, অন্তস্থ অ, রস্বই, দন্ত ন, দন্ত স ও ল, এর কোন একটা অক্ষর যদি থাকে, কি কি? র, র, অন্তস্থ অ, রস্বই, দন্ত ন, দন্ত স ও ল, এর কোন একটা অক্ষর যদি ক্রিয়াপদের শেষে থাকে তো বুঝতে হবে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে যায়, যায়, অন্তস্থ। আমি একটা মোবাইল চাই, চাই। আমি তোমাকে চাই, চাই, ক্রিয়াপদের শেষে রস্বই, রস্বই আছে। তিনি সংবাদপত্র পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, লাস্টে দেখো দন্ত ন আছে। ও দিয়ে একটা বলি, তুমি কোথায় যাও? ও, তুমি কোথায় যাও? তুমি কাকে চাও? ক্রিয়াপদের শেষে ও আছে। তো এগুলো থাকলে বুঝতে হবে যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, গেল চেনার পদ্ধতি। এর চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে সংজ্ঞা, সংজ্ঞার চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি, আর চেনার পদ্ধতির চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার গঠন বা স্ট্রাকচার। তুমি পৃথিবীর সব ওয়ার্ড মিনিং জানলেও তুমি ইংলিশ কথা বলতে পারবে না, তুমি সাজাইতে পারবে না যদি তুমি স্ট্রাকচার বা গঠন প্রণালী না জানো। আচ্ছা, এবার আসো, এখানে আমি গঠনটা সংক্ষেপে দেওয়া হয়েছে, কেননা গঠন হচ্ছে প্রতিটাকে আমরা চারটা গঠনে আমরা চারটা গঠনের কথা বলি। যেমন সে স্কুলে যায়, এটা হ্যাঁ সূচক, এটা না সূচক হচ্ছে সে স্কুলে যায় না। এটার প্রশ্ন হ্যাঁ সূচক হচ্ছে সে কি স্কুলে যায়, এটার প্রশ্ন না সূচক হচ্ছে সে কি স্কুলে যায় না। এই চারটে সূচকে আমরা কথা বলি, কিন্তু এখানে একটা একটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা দেখো। প্রথমে হচ্ছে সাবজেক্ট। আরেকটা কথা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ। পৃথিবীর সব টেন্সে সাবজেক্টের পরে ওই টেন্সের হেল্পিং ভার্ব বসে। শুধু প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট টেন্সের হ্যাঁ সূচক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব ডু ডাজও বসে না, আর পাস্টে ডিডও বসে না। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথম গঠনটা কি? প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্ব তো অনায়াসে বোঝা যায়। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, কোন বাক্যে অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে। বাক্যে অবজেক্ট আছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? অবজেক্ট যেহেতু দুই প্রকার, বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। তো বের করার সিস্টেমটা হচ্ছে কি?
ক্রিয়াপদ দিয়ে, বাংলা বাক্যের যে ক্রিয়াপদ, ওই ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা বস্তুবাচক অবজেক্ট। যেমন আমি একটা মোবাইল পেয়েছি, প্রশ্ন করো কি পেয়েছি, একটা মোবাইল পেয়েছি, একটা মোবাইল হচ্ছে কি প্রশ্ন করে উত্তর পাওয়া গেল, অর্থাৎ এটা একটা বস্তু, এটা বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। আবার কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমি সোনিয়াকে খুঁজছি, প্রশ্ন করো কাকে খুঁজছি, সোনিয়াকে খুঁজছি, কাকে প্রশ্ন করে আমি সোনিয়াকে পাচ্ছি, অর্থাৎ সোনিয়া ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা, তারা তারা লোকটাকে গালমন্দ করছে, তারা লোকটাকে গালমন্দ করছে, প্রশ্ন করো ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করো কাকে গালমন্দ করছে, লোকটাকে গালমন্দ করছে, এখানে লোকটা হচ্ছে অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। তো কি বা কাকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে কি, কাকে বা কাদেরকে এই প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় বুঝতে হবে যে অবজেক্ট আছে। আর অবজেক্টের পরে যদি কোনো কিছু থাকে সেগুলো হচ্ছে এক্সটেনশন। একটা বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, আবার দুটো থাকতে পারে, আবার কোনোটা নাও থাকতে পারে। তবে অবজেক্ট আছে কিনা আমরা বুঝবো হচ্ছে ক্রিয়াপদ দিয়ে কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট আছে, না হলে নেই। আচ্ছা, বাক্যে অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এই গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা, চেনার পদ্ধতি এবং গঠন। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য আমরা কি বলতে পারি, সে সে প্রতিদিন তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যায়, সে প্রতিদিন তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যায়, তাহলে সে যায়, হি গোস। ভিউয়ার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো গো ভার্বের সাথে ইএস যুক্ত হলো। আর এস হয় কোথায়, ইএস হয় কোথায়, এগুলো আমার আগের ভিডিওতে সব ক্লিয়ার করা হয়েছে, তবু একটু বলি। ক্রিয়াপদের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স জেড, আবার বলি এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স জেড, এগুলো যদি ক্রিয়াপদের শেষে থাকে সেক্ষেত্রে ওখানে ইএস যুক্ত করতে হয়, আর সব জায়গায় এস যোগ করতে হয়। গো ভার্বে যেহেতু ও আছে অর্থাৎ ইএস যুক্ত হলো। সে প্রতিদিন তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যায়, সে যায়, হি গোস। এবার প্রশ্ন করো, ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করো কি বা কাকে প্রশ্ন করে কোনো উত্তর পাও কিনা। সে যায়, কি যায়, কাকে যায়, কাদেরকে যায়, কি কাকে কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তবে এই বাক্যে অবজেক্ট নেই, থাকতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে সেক্ষেত্রে বাকি যা আছে সবই এক্সটেনশন। সেক্ষেত্রে কি দেওয়া যেতে পারে, সে আগে দেবো কি, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। টু কেন হলো, স্কুল থেকে স্কুলে, ওই যে স্কুল থেকে স্কুলে, একারের জন্য প্রিপজিশন বসলো টু। হি গোস টু স্কুল, সে স্কুলে যায় তার বন্ধুর সাথে, অথবা পায়ে হেঁটে কথাটা আগে দেই, হি গোস টু স্কুল অন ফুট, অন ফুট মানে পায়ে হাঁটা, হি গোস টু স্কুল অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায় এবার তার বন্ধুদের সাথে, উইথ হিজ ফ্রেন্ডস, প্রতিদিন, এভরিডে, হি গোস টু স্কুল অন ফুট উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, সে প্রতিদিন পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে স্কুলে যায়। এই বাক্যটাকে আমি না সূচক করলে আমার হেল্পিং ভার্ব ডু ডাজ বসাইতে হবে, তারপর নট বসাইতে হবে। এই গঠনটা আমার এখানে যেহেতু সংক্ষেপে আলোচনা হচ্ছে চারটে টেন্স একসঙ্গে, এখানে বিস্তারিত দেওয়া নেই। তো সে প্রতিদিন তার বন্ধুর সাথে পায়ে হেঁটে স্কুলে যায় না, এটার ইংলিশ কি হবে, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, অন ফুট পায়ে হেঁটে, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, এভরিডে প্রতিদিন, হি ডাজ নট গো টু স্কুল অন ফুট উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, সে প্রতিদিন পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে স্কুলে যায় না। আচ্ছা, এটাকে প্রশ্নসূচকে করলে কি হবে, সে কি প্রতিদিন পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে স্কুলে যায়, আগে হেল্পিং ভার্বটা আসবে ডাজ। এগুলো আমার আগের ভিডিওতে সব গঠন দেওয়া আছে, পৃথিবীর সমস্ত প্রশ্নসূচকে আগে হেল্পিং ভার্বটা আছে, প্রথমে বসাইতে হয়। আচ্ছা, সে কি প্রতিদিন পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, অন ফুট পায়ে হেঁটে, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, এভরিডে প্রতিদিন, ডাজ হি গো টু স্কুল অন ফুট উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে, সে কি প্রতিদিন তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যায়। আচ্ছা, এবার আসো কন্টিনিউয়াস টেন্সে আসি। কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি দেওয়া যেতে পারে, ওই একটার ভিতর সব আছে। কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ হয়, হবে না, আবার হয়তো ইনডেফিনিট, কন্টিনিউয়াস হবে কি, হচ্ছে বা চলছে। এই দেখো হচ্ছে, বর্তমান কালে
বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গেল সংজ্ঞা। এবার চেনার পদ্ধতি। চেনার পদ্ধতি হচ্ছে তিনটা। ভিউয়ার্স আগেই বলি আমার এই চেনার পদ্ধতি এই স্ট্রাকচার বইয়ে বিস্তারিত পাবা না। আচ্ছা, 1 নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদের শেষে তেসি তেসো তেসে থাকে। দেখো চেনার পদ্ধতি আমি এখানে 1 নং 2 নং 3 নং এভাবে দেইনি। আচ্ছা, এই হচ্ছে প্রথম চেনার পদ্ধতিটা। সেটা হচ্ছে কি ক্রিয়াপদের শেষে সাধু ভাষা তেসি তেসো অথবা তেসে থাকে, এই একটা। আমার দ্বিতীয় চেনার পদ্ধতিটা হচ্ছে এই যে দ্বিতীয় চেনার পদ্ধতি। দেখো ক্রিয়াপদের শেষে চয়ের সাথে ছয়ের সংযুক্ত, অর্থাৎ সি স সে থাকে। যেমন আমি স্কুলে যাচ্ছি, এখানে চয়ের সাথে ছয় সংযুক্ত আছে। আচ্ছা, তারপর সে সে ভাত খাচ্ছে, ওখানে দেখো চয়ের সাথে ছ আছে। তো সি স সে থাকলে বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো 3 নং চেনার পদ্ধতিটা। 3 নং চেনার পদ্ধতিটা হচ্ছে কি ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি এবং শেষে সি স অথবা সে থাকবে। দেখো দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিটা কি? যদি বলি আমি একটা পাখি দেখছি, আমি একটা পাখি দেখছি, এখানে ক্রিয়াপদ কোনটা? দেখছি। এই ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর কোনটা? খ। দেখো এই খ এর সাথে আমরা যা দিয়ে বানান করে লিখি, অর্থাৎ আকার রসিকার দীর্ঘিকার রসিকার যা যা আছে ওর কোনোটা নেই, অর্থাৎ কোনো বিভক্তি নেই, অর্থাৎ শূন্য বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি কি? কোনো আকার রসিকার দীর্ঘিকার এগুলো কিছু থাকবে না, ওটাই হচ্ছে শূন্য বিভক্তি। তো চেনার পদ্ধতিটা কি? যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, অর্থাৎ আকার রসিকার থাকবে না এবং শেষে সিও থাকতে পারে, ছও থাকতে পারে, সেও থাকতে পারে। গেল কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি। এবার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আসবে? প্রথমে আসবে দেখো পিসিটি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার পদ্ধতি গেল। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। সব টেন্সের গঠন একই রকম, শুধু এক টেন্স থেকে যখন আমি আরেক টেন্সে যাব হেল্পিং ভার্বটা পরিবর্তন হয়ে যায়, আর ভার্বটা কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপাল ফর্ম, কখনো আইএনজি, এই আর কি। তো গঠনে কি? প্রথমে আসবে সাবজেক্ট। সাবজেক্ট কি? যার দ্বারা ক্রিয়ার কাজটা সম্পাদন হয়, ওটা হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে ওই টেন্সের হেল্পিং ভার্ব। কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে am is are। তো এর থেকে যে কোনো একটা বসবে। সাবজেক্টের পরে am অথবা is অথবা আর। এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস, সব কন্টিনিউয়াস এই ভার্বের সাথে আইএনজি হয়। এরপর ভার্বের সাথে আইএনজির পরে কি হবে? অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, এবার আমি একটা উদাহরণ দেই। যেমন ওই বাক্যটা বলেছিলাম যে সে তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যায়। ওই বাক্যটাকে যদি আমি কন্টিনিউয়াসে করি, প্রতিদিন কথাটা দেওয়া যাবে না কন্টিনিউয়াসে, সেক্ষেত্রে কি দেব? সে তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। স্কুলে, গো ভার্বের কোনো অবজেক্ট নেই। স্কুলে, টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে, অন ফুট। তার বন্ধুদের সাথে, উইথ হিজ ফ্রেন্ডস। হি ইজ গোয়িং টু স্কুল অন ফুট উইথ হিজ ফ্রেন্ডস। সে তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। ভিউয়ার্স এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, সেক্ষেত্রে কি হতে পারে? সে তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে কোথায় যাচ্ছে? সেক্ষেত্রে স্কুলে কথাটা উঠে যাবে। আমি স্থানটাকে গুরুত্ব দিলাম। স্থানটাকে গুরুত্ব দিলে ডব্লিউএস কোশ্চেনটা হবে হচ্ছে সে তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে কোথায় যাচ্ছে। আবার যদি আমি স্কুলে রেখে আমি যদি ওই পায়ে হেঁটে ওইটার উপর গুরুত্ব আরোপ করি, সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনটা হবে এরকম যে সে কিভাবে তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছে। তখন পায়ে হেঁটে কথাটা বসবে না। আচ্ছা, আমি ওটা একটা ডব্লিউএস কোশ্চেন করি যে সে, বাক্যটা কি ছিল? সে পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছে। তো স্কুলে এই স্থানটাকে যদি আমি গুরুত্ব দিই, সেক্ষেত্রে কোথায় কথাটা আসবে? যার ইংলিশ হচ্ছে হয়ার। হয়ার। সেক্ষেত্রে বাংলাটা আসবে সে পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে কোথায় যাচ্ছে। প্রথমে কি? ডব্লিউএইচ ওয়ার্ড, হয়ার। তারপর হেল্পিং ভার্ব am is are এর একটা। এখানে যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইজ আসতেছে, হোয়ার ইজ। এরপর হচ্ছে সাবজেক্ট হি, হোয়ার ইজ হি। তারপর ভার্বের সাথে আইএনজি, গোয়িং, হোয়ার ইজ হি গোয়িং। সে কোথায় যাচ্ছে? পায়ে হেঁটে, অন ফুট উইথ হিজ ফ্রেন্ডস। তার বন্ধুদের সাথে, হোয়ার ইজ হি গোয়িং অন ফুট উইথ হিজ ফ্রেন্ডস। সে পায়ে হেঁটে তার বন্ধুদের সাথে কোথায় যাচ্ছে। গেল কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি দেওয়া যেতে পারে? মনে আছে তো প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা কি? বর্তমান কালে কোনো কাজ হয়, হচ্ছে, হয়েছে বা কোনো সময় ধরে হচ্ছে। তা হয় ইনডেফিনিট,
হচ্ছে কন্টিনিউয়াস, এবার হবে হয়েছে। তো সংজ্ঞাটা কি দেওয়া যেতে পারে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন কাজ অতীতে, কোন কাজ অতীতকালে শুরু হয়েছে কিন্তু যার ফলাফলটা বর্তমানে বিদ্যমান, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি কাজটা করেছি, আমি কাজটা করেছি, কাজটা কিন্তু আমি এখন করিনি, হয়তো 2-1 দিন আগে করেছি বা 2 ঘন্টা আগে করেছি। তো অতীতের কাজটা আমি বর্তমানে রূপদান দিচ্ছি, এমন বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার পদ্ধতি দুইটা। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার পদ্ধতি দুইটা, কন্টিনিউয়াস চেনার পদ্ধতি তিনটা, পারফেক্ট চেনার পদ্ধতি দুটো। সেই চেনার পদ্ধতিগুলো কি কি দেখো। আচ্ছা, পিপিটি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার পদ্ধতি হচ্ছে কি, প্রথমে আসে সাধু ভাষায় যেটা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো অথবা ইয়াসে থাকে। যেমন আমি বিরিয়ানি খাইয়াছি, তুমি কি কাজটা করিয়াছো, করিয়াছো, রয় রস্যি, রস্যিকার থাকলে রস্যই থাকে না। করিয়াছো সন্ধি বিচ্ছেদ করলে আসে করো যোগ ইয়াছো, রস্যিকার থাকলে রস্যই থাকে না। সে কাজটা করিয়াছে, করিয়াছে, এমন থাকলে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে 1 নং চেনার পদ্ধতি। আর 2 নং চেনার পদ্ধতি দেখো, আমি অথবা দিয়ে লিখেছি, অথবা দ্বিতীয় যে চেনার পদ্ধতিটা ওইটা হচ্ছে কি, যে বাংলা বাক্যের ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষরে একার, বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষরে সবসময় একার থাকবে। দেখো একার, দ্বিতীয় অক্ষরে একার, এবং শেষে সিও থাকতে পারে, সও থাকতে পারে, সেও থাকতে পারে। আবার বলছি, বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষরের সঙ্গে অবশ্যই একার থাকবে এবং শেষে সি, স, সে এর কোনো একটা থাকবে। যেমন ওই যে বললাম যে আমি বিরিয়ানি খাইয়াছি, এটাকে যদি আমি চলিত ভাষায় বলি সেক্ষেত্রে হবে আমি বিরিয়ানি খেয়েছি। দেখো দ্বিতীয় অক্ষরের সাথে অন্তস্থ অয় একার, অর্থাৎ দ্বিতীয় অক্ষরে একার আছে। আচ্ছা, সে কাজটা করেছে, দেখো দ্বিতীয় অক্ষরে একার আছে। তুমি কি কাজটা করেছো, দেখো দ্বিতীয় অক্ষরে একার আছে, আর প্রতিটার শেষে সি, স, সে আছে, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার আসো এর গঠন প্রণালী। গঠন প্রণালী কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, কন্টিনিউয়াস প্রথমে সাবজেক্ট ছিল, তারপর কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব অ্যামিজাস ছিল। তাহলে সেক্ষেত্রে এবার কি হবে, প্রথমে সাবজেক্ট, এরপরে এই টেন্সের যে হেল্পিং ভার্ব হ্যাভ হ্যাজ সেটা বলবে। প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্সে সব পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আবার বলছি, প্রথমে সাবজেক্ট, তারপর এই টেন্সের হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর একটা, তারপর ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন সে একটা ছবি এঁকেছে, সে একটা ছবি এঁকেছে। হি হ্যাজ, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো হ্যাজ হবে, হি হ্যাজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ছবি আঁকা ইংলিশ কি ড্র, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ড্র, ড্রিউ, ড্রন। হি হ্যাজ ড্রন, সে এঁকেছে। প্রশ্ন করো কি এঁকেছে, কি প্রশ্ন করে একটা উত্তর পাচ্ছি ছবি এঁকেছে, অর্থাৎ ছবিটা হচ্ছে অবজেক্ট। হি হ্যাজ ড্রন আ পিকচার, সে একটা ছবি এঁকেছে। এখানে পিকচারটাই হচ্ছে আ পিকচার, এটাই হচ্ছে অবজেক্ট। এই বাক্যটাকে আমি আর অল্প একটু বড় করতে পারি, যেমন সে একটা পাখির ছবি এঁকেছে, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে, হি হ্যাজ ড্রন। ও, আগের বার কিন্তু এই কেবল যে বাক্যটা, এই মাত্র যে বাক্যটা বললাম যে সে একটা ছবি এঁকেছে, ওখানে কি প্রশ্ন করে শুধু আমি ছবিটাই পেয়েছি, আ পিকচার, ওই আ পিকচারই হচ্ছে অবজেক্ট। কিন্তু এখন বাক্যটা আমি একটু বড় করেছি, সেটা হচ্ছে যে আমি একটা পাখির ছবি এঁকেছি। এখন কিন্তু কি প্রশ্ন করে দেখো, কি এঁকেছি, শুধু ছবি পাওয়া যাচ্ছে না, কি প্রশ্ন করে আমি পাচ্ছি একটা পাখির ছবি, অতএব একটা পাখির ছবি পুরোটাই এখানে অবজেক্ট। ভিউয়ার্স, তোমাদের প্রশ্ন জাগতে পারে যে অবজেক্টে কোনো সীমাবদ্ধতা আছে কিনা। ভিউয়ার্স, কি প্রশ্ন, কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি এতটুকু উত্তর পাওয়া যায় তাহলে এতটুকুই অবজেক্ট। যদি এত বড় বিশাল উত্তর পাওয়া যায়, বিশাল পুরোটাই অবজেক্ট। অর্থাৎ কি বা কাকে বা কাদেরকে প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যায় পুরোটাই অবজেক্ট। আচ্ছা, তো আমি যদি বাক্যটা এইভাবে বলি যে আমি একটা পাখির ছবি এঁকেছি, সেক্ষেত্রে কি হবে, আমি এঁকেছি, আই হ্যাভ ড্রন, আমি এঁকেছি, আই যেহেতু ফার্স্ট পারসন তো হ্যাভ হবে, শুধু থার্ড পারসনে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ। আমি এঁকেছি, আই হ্যাভ ড্রন। এবারে কিন্তু একটা পাখির ছবি, একটা পাখির, এর এর ইংলিশ হচ্ছে অফ। তো একটা পাখির ছবি ইংলিশ কি হবে, আ পিকচার অফ আ বার্ড।
আই হ্যাভ ড্রন, আমি এঁকেছি, আ পিকচার অফ আ বার্ড, একটা পাখির ছবি। আচ্ছা, এটাকে নাসূচক করলে হবে কি, আমি একটা পাখির ছবি আঁকিনি। আই হ্যাভ নট ড্রন, আই হ্যাভ নট ড্রন আ পিকচার অফ আ বার্ড, আমি একটা পাখির ছবি আঁকিনি। এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি হবে, সরি প্রশ্ন নাসূচকে করলে কি হবে, আমি কি একটা পাখির ছবি এঁকেছি, প্রশ্ন নাসূচকে আমি কি একটা পাখির ছবি আঁকিনি। হ্যাভন্ট আই ড্রোন আ পিকচার অফ আ বার্ড, আমি কি একটা পাখির ছবি আঁকিনি। যাই হোক ভিউয়ার্স, এবার আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পিপিসিটি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো চেনার পদ্ধতি হচ্ছে একেবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি এক। একটা হচ্ছে টেসিটাস ও টেসে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু টেসিটাস ও টেসে থাকে। দ্বিতীয়টা হচ্ছে টয়ের সাথে ছয় সংযুক্ত অর্থাৎ সি সসে, এটা কন্টিনিউয়াস ছিল। আর তৃতীয়টা হচ্ছে কি দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি শেষে সি সসে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি এক, পার্থক্য শুধু এটুকু যে পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময় উল্লেখ থাকে। যেমন আরেকটা এর গঠন প্রণালীটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপর এই টেন্সের হেল্পিং ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট অথবা এক্সটেনশনে আমরা সবসময় শেষ করে দিই, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে অবজেক্ট এক্সটেনশনের পরেও যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময় উল্লেখ থাকে, তো সময়টা আবার দুই ধরনের, একটা নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইমের জন্য বসে হচ্ছে চেঞ্জ, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম অর্থাৎ অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়ের জন্য বসে ফর। ধরে বা যাবত কথাটা যদি উল্লেখ থাকে ওটা অনির্দিষ্ট সময়, ওর জন্য বসে ফর। আর হতে থেকে উল্লেখ থাকলে, হতে বা থেকে উল্লেখ থাকলে সেটা নির্দিষ্ট সময়, ওর জন্য বসে চেঞ্জ। তো ভিউয়ার্স, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপরে হচ্ছে সময়ের জন্য ফর অথবা সিন্স প্লাস টাইম। যেমন যদি বলি আমি একটা গল্পের বই পড়ছি, এটা কিন্তু কোনো সময় উল্লেখ নেই, এটা শুধু কন্টিনিউয়াস। আই এম রিডিং আ স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়ছি, কিন্তু এটাকে যখনই আমি পারফেক্ট কন্টিনিউয়াস করব তখন একটা সময় অ্যাড করতে হবে। যেমন আমি অনেকক্ষণ ধরে একটা গল্পের বই পড়ছি, এখন কি হবে, আই হ্যাভ বিন, যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ, আর সব জায়গায় হ্যাভ। তো আমি একটা গল্পের বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং আ স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়ছি, আমি গল্পের বই পড়ছি না, ও সরি, আগের বাক্যটা আমি সময়টা উল্লেখ করিনি। আই হ্যাভ বিন রিডিং আ স্টোরি বুক ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে একটা গল্পের বই পড়ছি। এটাকে নাসূচক করলে হবে কি, আমি অনেকক্ষণ ধরে কোনো গল্পের বই পড়ছি না। আই হ্যাভ নট বিন রিডিং আ স্টোরি বুক ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে কোনো গল্পের বই পড়ছি না। এবারে হতে থেকে দিয়ে একটা বলি, এখানে ধরে বা যাবত থাকার কারণে ফর বসলো, হতে থেকে থাকলে হবে চেঞ্জ। যেমন সে সকাল থেকে একটা কবিতা লিখছে, সে লিখছে হি হ্যাজ বিন রাইটিং, কি লিখছে, একটা কবিতা লিখছে, কবিতা হচ্ছে অবজেক্ট, হি হ্যাজ বিন রাইটিং আ পোয়েম, সে একটা কবিতা লিখছে সকাল থেকে, সিন্স মর্নিং, এই হতে থেকে থাকার কারণে সিন্স বসলো, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। হি হ্যাজ বিন রাইটিং আ পোয়েম, হি হ্যাজ বিন রাইটিং আ পোয়েম সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা কবিতা লিখছে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা শেষ করে দেব। তো শেষ করার আগে একটা কথা ভিউয়ার্স, সেটা হচ্ছে তোমরা কোনো ব্যক্তিকে তার পোশাক দিয়ে জাস্টিফাই করো না, ব্যক্তিকে জাস্টিফাই করো ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে। পোশাক দেখে কোনো ব্যক্তিকে জাস্টিফাই করো না, ব্যক্তিকে জাস্টিফাই করো ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে। আল্লাহ হাফেজ, এ পর্যন্ত।